নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা খবর। শুরুতেই হেডলাইন্স। হাতে মাত্র 3 দিন, রাজ্যের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, এবার জোর বিপাকে বিজেপি বিধায়ক হিরণ। আরজিকর কাণ্ডে বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলায় বিরাট ঘটনা, সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি। কেন? শুনে চমকে উঠবেন। তুমুল কড়াকড়ি, আবাসের কাজ নিয়ে ফের নয়া নির্দেশ নবান্নের। ভাঙড়ে জমি হারাচ্ছেন নওশাদ সিদ্দিকী, আইএসএফ ছেড়ে 500 জন যোগ দিল তৃণমূল কংগ্রেসে। কেজরিওয়াল 10 বছরে যা করতে পারেননি মুখ্যমন্ত্রী রেখা প্রথম দিনেই তা করে দেখালেন, দিল্লিবাসী খুশি। ফের আবারও বাংলাদেশি এক যুবক গ্রেফতার বর্ধমান থানার পুলিশের হাতে। কৃষকদের জন্য 2000 টাকা অনুদান ঘোষণা। বীরভূমের নৃশংস খুন, 2 শিশু মায়ের গলার নলি কাটা দেহ উদ্ধার। রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর, রাজ্য সরকার এই প্রকল্পে 1000 কোটি টাকা বরাদ্দ করল। এবারে আসছি বিস্তারিত খবরে। অভিনেতা থেকে নেতা হয়েছেন, বিগত কয়েক বছরে বঙ্গ রাজনীতির পরিচিত মুখ হয়ে উঠেছেন হিরণ চট্টোপাধ্যায়। সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ আনেন তিনি। স্কচ অ্যাওয়ার্ড টাকা দিয়ে কেনা হয়, রাজ্য যে পুরস্কার পায় সেটা নিজেরাই পয়সা খরচ করে কেনে, এমন বেশ কিছু অভিযোগ আনেন পদ্মনেতা। এবার হাতে নাতে তার ফল পেলেন খড়গপুর সদরের বিধায়ক। জোর বিপাকে হিরণ চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে বৃহস্পতিবার বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা পড়েছে। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রিভিলেজ কমিটির কাছে নোটিশ জমা দিয়েছেন। হিরণকে নিজের মন্তব্যের জন্য কমিটির কাছে উপযুক্ত তথ্য প্রমাণ পেশের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। খড়গপুর সদরের বিধায়ককে আগামী 24শে ফেব্রুয়ারি তথা সোমবারের মধ্যে লিখিতভাবে নিজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদের নোটিশ পাওয়ার পরেই এ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেন পদ্মনেতা। সত্যি বলার কারণেই তাকে স্বাধিকার ভঙ্গের নোটিশ ধরানো হয়েছে বলে দাবি করেন তিনি। হিরণ বলেন, আমি তো সব তথ্য প্রমাণ দিয়েছিলাম, তবে আমায় এখন লিখিত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। সেটাই যদি হয় আমায় লিখিতভাবে জানানো উচিত। আগামী 24 তারিখের মধ্যে অধ্যক্ষ আমায় লিখিতভাবে তথ্য প্রমাণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন, আমার তাতে কোনো আপত্তি নেই। উল্লেখ্য, বুধবার বিধানসভায় পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা করেন হিরণ। তিনি দাবি করেন টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড কেনা হয়, অর্থের বিনিময়ে রাজ্য পুরস্কার পায় বলে দাবি করেন তিনি। এর প্রতিবাদে সুর চড়ান শাসক দলের বিধায়করা। সেই ঘটনার পর 24 ঘন্টা কাটতে না কাটতেই বিজেপি বিধায়কের স্বাধিকার ভঙ্গের নোটিশ ধরানো হলো। সত্যি বলার জেরেই এই নোটিশ ধরানো হয়েছে বলে দাবি হিরণের। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে দায়ের জনস্বার্থ মামলা থেকে অব্যাহতি নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। বৃহস্পতিবার ব্যক্তিগত কারণে ওই মামলা শুনতে অপরাগতার কথা জানান তিনি। তার এজলাসের শুনানির তালিকা থেকে ওই মামলা তুলে দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি জানান, অন্য বেঞ্চে এই মামলা পাঠানো হবে। আরজিকরের নির্যাতিতার পরিচয় প্রকাশ করেছেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক আবেদন জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন অনামিকা পান্ডে, জনৈকা মহিলা। এর আগে ওই মহিলার শুনানি হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবারও প্রধান বিচারপতি এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। তখনই মামলা ছেড়ে দেওয়ার কথা জানান প্রধান বিচারপতি। সরকারি আবাস যোজনা প্রকল্পে গত বছরের শেষের দিকে মোট 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির 60,000 টাকা দিয়েছে রাজ্যের শাসক দল। তার মাঝেই অতিক্রান্ত হয়েছে 1.5 মাস। এর মধ্যেই জানানো হয়েছে আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার দিনক্ষণ। তবে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর কাজের অগ্রগতি দেখেই এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পঞ্চায়েত দফতর সূত্রে প্রথম খবরের প্রথম পর্বের টাকা পাওয়ার পর কাজের অগ্রগতি কতদূর এবার তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা এবং মহকুমা প্রশাসনকে। আবাসের কাজ নিয়ে বিরাট কড়া নবান্ন। পঞ্চায়েত দফতরের তরফে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি তৈরির জন্য উপভোক্তারা যাতে ন্যায্য মূল্যে ইমারতি দ্রব্য পান, এবার তা নিশ্চিত করতে হবে। একই সাথে বলা হয়েছে মে মাসের মধ্যে যাতে প্রথম দফার কাজ শেষ হয় তাও সুনিশ্চিত করতে হবে, কারণ জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন উপভোক্তারা। জানা যাচ্ছে প্রথম কিস্তিতে আবাসের টাকা দিতে রাজ্য সরকারের খরচ হয়েছে মোট 7,200 কোটি টাকা। উপভোক্তাদের বাড়ি তৈরি করে দেওয়ার নাম করে কোথাও যাতে কোনো অনিয়ম না হয় তা রুখতে শুরু থেকেই সক্রিয় রাজ্য সরকার।
এ প্রসঙ্গে পঞ্চায়েত দফতরের এক কর্তা জানিয়েছেন, কেন্দ্রীয় প্রকল্প হলেও পুরো টাকাই দিচ্ছে রাজ্য, তাই রাজ্য সরকার চাইছে উপভোক্তাদের মধ্যে যেন কোনো অসন্তোষ না তৈরি হয়। এই কারণেই আবাসের কাজ নিয়ে বারবার রিপোর্ট চেয়ে তা নিশ্চিত করা হচ্ছে। আগেও পঞ্চায়েত দফতরের তরফে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল, আবাসের বাড়ি তৈরির নির্মাণ সামগ্রী কেনার জন্য কোনো উপভোক্তাকে যেন স্থানীয় স্তরে জোরাজুরি না করা হয়। ইট, বালি, সিমেন্ট, পাথর তারা পছন্দ মতো জায়গা থেকেই কিনতে পারবেন। প্রশাসনের ওই বার্তাকে সে সময় অনেকেই স্থানীয় স্তরের রাজনীতির সঙ্গে জুড়ে দিয়েছিলেন। কেউ কেউ বলেছিলেন, উপভোক্তারা যাতে সিন্ডিকেটের চক্করে না পড়ে সেটাই নিশ্চিত করতে চায় সরকার। আর এবার সুনির্দিষ্ট করে বলা হয়েছে, উপভোক্তারা যাতে ন্যায্য মূল্যে নির্মাণ সামগ্রী পান তা নিশ্চিত করতে হবে জেলা, মহকুমা এবং ব্লক প্রশাসনকে। শুধু তাই নয়, পানীয় জলের কানেকশন পেতেও যাতে কোনো অসুবিধা না হয় সেটাও দেখতে বলা হয়েছে। অর্থাৎ বাড়ি আছে অথচ জল নেই, তা যেন না হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে আরো 28 লক্ষ মানুষকে আবাসের টাকা দেওয়া হবে। রাজ্য বাজেটেও তার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। আগামী বছরের নির্বাচনে এটাই শাসক দলের অন্যতম হাতিয়ার হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বিধানসভা ভোটের আর বাকি মাত্র 1 বছর, তার আগেই ভাঙড়ে জমি হারাচ্ছেন নওশাদ সিদ্দিকী। তেমনই বলছে ভাঙড়ের রাজনীতি। আবার ভাঙড়ে ভাঙন ইন্ডিয়ার সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এর। এবার পোলের হাটে ভাঙল নওশাদের দল। পোলেরহাট 2 নং অঞ্চল থেকে প্রায় 500 জন আইএসএফ নেতাকর্মী যোগ দিল তৃণমূলে। বুধবার রাতে পাকাপোলের একটি অনুষ্ঠানে আইএসএফ অঞ্চল সভাপতি আব্বাস মোল্লা সহ প্রায় 500 জন আইএসএফ কর্মী সমর্থক যোগ দেয় তৃণমূলে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরেই তারা যোগ দেয়। এদিন এই যোগদানে অনুষ্ঠানে শওকত মোল্লা সহ উপস্থিত ছিলেন তৃণমূল নেতা খায়রুল ইসলাম, মহাসিন গাজী সহ অন্যান্যরা। কেউ ভয় দেখিয়ে আনেনি, তৃণমূলের উন্নয়নের প্রতি আস্থা রেখে যোগ দিয়েছে বলে জানিয়েছেন আব্বাস মোল্লা সহ অন্যান্য নেতা কর্মীরা। যারা আজ তৃণমূলে ফিরল তাদের সবাইকে নিয়ে পোলেরহাট 2 নং ঐক্যবদ্ধভাবে তৃণমূল শক্তিশালী হবে বলে জানান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বর্তমানে তিনি ভাঙড়ের দায়িত্বে রয়েছে। তৃণমূল পুরোপুরি সরিয়ে দিয়েছে আরাবুল ইসলামকে। লোকসভা ভোটের পর ভাঙড়ের বিভিন্ন জায়গা থেকে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন আইএসএফ সমর্থকরা। সে বিষয়ে কদিন আগেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়েছিলেন, ভয় দেখিয়ে তাদেরকে দলে টানা হচ্ছে। ভোটের সময় সকলেই আইএসএফ-এই ভোট দেবে, সেই কথার পরিপ্রেক্ষিতে এদিন শওকত মোল্লা জানান, তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয় পাবে ভাঙড়ে। কারা কি পাগলের মতো বলছে তাতে কিছু যায় আসে না। নওশাদ না শওকত, কার কথা সঠিক হয় সেটাই এখন দেখার, যদিও তার জন্য অপেক্ষা করতে হবে আরো 1 বছর। বিজেপি নেত্রী রেখা গুপ্ত আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরপরই তিনি অ্যাকশন মোডে চলে গেছেন। দুপুর প্রায় 3টায় তিনি দিল্লির সচিবালয়ে পৌঁছন এবং মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর মুখ্যমন্ত্রী রেখা যমুনা বাজারের বাসুদেব ঘাটে পৌঁছন। সেখানে তিনি মা যমুনার আরতি করেন। উল্লেখ্য, দিল্লি নির্বাচনে বিজেপি যমুনা পরিষ্কারের বিষয়টি জোরালোভাবে তুলেছিল। জানুন কে এই রেখা গুপ্তা। জানা গেছে, রেখা গুপ্তা দিল্লির শালিমার বিধানসভা আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। 2025 সালের নির্বাচনে তিনি আম আদমি পার্টির প্রার্থী বন্দনা কুমারীকে প্রায় 30,000 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। তিনি দিল্লি বিজেপির মহাসচিব এবং দলের মহিলা মোর্চার জাতীয় সহসভাপতিও। এর আগে তিনি দক্ষিণ দিল্লি পৌর কর্পোরেশনের মেয়রও ছিলেন। নির্বাচনে বিজেপির জয় প্রসঙ্গত, দিল্লি বিধানসভা নির্বাচন 2025-এ আম আদমি পার্টি বিশাল পরাজয়ের সম্মুখীন হয়েছে। দলটি তার 10 বছরের পুরনো ক্ষমতা হারিয়েছে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি 27 বছর পর দিল্লিতে সরকার গঠন করেছে। নির্বাচনে বিজেপি 70টির মধ্যে 48টি আসনে জয়লাভ করেছে। সেখানে আপ মাত্র 22টি আসন পেয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে ফের এক গ্রেফতার অনুপ্রবেশকারী। বৈধ কাগজপত্র ছাড়াই পশ্চিম বাংলার পূর্ব বর্ধমানে অবৈধভাবে বসবাস করছিলেন ধৃত। গোপন সূত্রের খবর পেয়ে মঙ্গলবার রাতে বর্ধমান থানার পুলিশ আকাশ দাস নামে এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। বুধবার ধৃতের বিরুদ্ধে বিনা কাগজে ভারতে প্রবেশ, অবৈধভাবে বসবাস এবং অবৈধ প্রবেশে সাহায্য করার অপরাধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে তোলে পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।
জানা যাচ্ছে বাংলাদেশ থেকে দালাল মারফত মোটা টাকার বিনিময়ে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে। তারপর দালালের হাত ধরেই শহর বর্ধমানের অপর এক এজেন্টের বাড়িতে আশ্রয় নেয় আকাশ দাস। বৈধ সরকারি কাগজপত্র ছাড়াই সে কয়েকদিন ধরে শহর বর্তমানে ওই এজেন্টের বাড়ি বাজে প্রতাপপুরে বসবাস করছিল। সূত্র মারফত খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তি রোহিঙ্গা এবং সে মায়ানমারের নাগরিক। সেখানে গৃহযুদ্ধের জন্য পালিয়ে চলে আসে বাংলাদেশে। সেখানেও বর্তমানে পরিস্থিতি অগ্নিগর্ভ রয়েছে, তাই ফের বাংলাদেশ থেকে এজেন্ট ধরে ভারতে প্রবেশ। পাশাপাশি আরো জানা গিয়েছে, আকাশ দাস নিজেকে ত্রিপুরার বাসিন্দা বলে জানিয়েছে, কিন্তু সেখানকার ঠিকানা সম্বন্ধে পুলিশ খোঁজ খবর করলে তা ভুয়ো বলে জানতে পেরেছে বলে পুলিশের দাবি। মোহন যাদব উমারিয়া জেলার নৌরোজাবাদে এক অনুষ্ঠানে একাধিক উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করেন। এ সময় তিনি ঘোষণা করেন যে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যারা ধান চাষ করেছেন সেই ধান চাষী কৃষকদের প্রতি হেক্টরে 2000 টাকা তাদের অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডিজিটাল ব্যাংক ট্রান্সফার পদ্ধতিতে পাঠানো হবে। এর মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা তাদের চাষাবাদে সহায়ক হবে। এছাড়াও কৃষকদের জন্য আরো একটি বড় ঘোষণা করেছেন মোহন যাদব। তিনি জানান, এবার গম কিনতে প্রতি কুইন্টাল 2600 টাকায় গম কেনা হবে। এই সিদ্ধান্তটি কৃষকদের আরো উৎসাহিত করবে এবং তাদের উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করবে। এর মাধ্যমে সরকার কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। ট্যাংরায় হাড়হিম হত্যা নিয়ে শোরগোল, পরতে পরতে উঠে আসছে রহস্য। এরই মধ্যে বীরভূমের মোহাম্মদ বাজারে নৃশংস খুন, গলার নলি কাটা অবস্থায় 3টে মৃতদেহ উদ্ধার 2 শিশু এবং তাদের মায়ের দেহ। সকালে গ্রামবাসীরা প্রথমে মৃতদেহ দেখতে পায়। খবর দেওয়া হয়েছে মোহাম্মদ বাজার থানায়। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মোহাম্মদ বাজারের ম্যানেজার পাড়া এলাকায়। নিহত মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। এদিন গ্রামবাসীরা বাড়িতে মহিলা ও তার 2 সন্তানের নলি কাটা দেহ দেখতে পান। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নিহত 2 শিশু সন্তানের একজনের বয়স 7 বছর, আরেকজনের বয়স 5 বছর। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় নির্মিত রাস্তা মেরামতের জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 100 দিনের কাজ, আবাসন প্রকল্প এবং PMGSY সহ রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার তহবিল আটকে রাখার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। কেন্দ্রীয় তহবিলের সাহায্যে নির্মিত রাস্তার অবনতি চিন্তা বাড়িয়েছে। সেই সমাধানের জন্য রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। যদিও কেন্দ্রীয় সরকার এই রাস্তাগুলির জন্য 7% তহবিল প্রদান করার কথা, বাকি 40% রাজ্য প্রদান করে। তবে কেন্দ্রীয় সরকার পুরো অর্থ প্রদান করেনি, যার ফলে রাস্তাগুলি খারাপ অবস্থায় পড়েছে এবং এখন জরুরি মেরামতের প্রয়োজন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার নিজস্ব অর্থ ব্যয় করে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং উন্নতিতে সক্রিয়ভাবে বিনিয়োগ করছে। 1000 কোটি টাকার এই নতুন বরাদ্দ কেন্দ্রীয় সরকারের অর্থায়নে পরিচালিত খারাপ অবস্থায় থাকা রাস্তাগুলি মেরামতের জন্য খরচ করা হবে। সূত্র থেকে জানা গিয়েছে যে কেন্দ্রীয় সরকার গত বছরের শেষের দিকে রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য কিছু তহবিল অনুমোদন করেছিল, তবে এখনো প্রায় 1100 কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়নি। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের মতে, এই তহবিল আটকে রাখা কোনো বৈধ উদ্বেগের চেয়ে বরং রাজনৈতিক কারণে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ না করার অভিযোগ রয়েছে, যার ফলে রাজ্য সরকারের জন্য বিলম্ব এবং জটিলতা তৈরি হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার প্রতিশ্রুতি স্পষ্ট। 2025-2026 সালের রাজ্য বাজেটে মমতা সরকার গ্রামীণ রাস্তা রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের জন্য উল্লেখযোগ্যভাবে পরিমাণ অর্থ বরাদ্দ করেছে। কেন্দ্রীয় সরকারের তহবিল আটকে রাখার ফলে সৃষ্ট চ্যালেঞ্জ সত্ত্বেও রাজ্য তার নাগরিকদের জন্য উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে চলেছে।